সকল এভিডেন্স পুড়িয়ে ফেললেও বাঁচবে না কর্ণ চ্যাটার্জি। কারণ পরশুরামের পাল্টা আঘাতে এবার ভেঙে পড়বে কর্ণ, সৌরভ সহ মাহিতোষ মজুমদার। হ্যাপি এভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো নন্দিনীকে ত্রিপর্ণা বলছে, তুমি কি পারবে তোমার নিজের বোনের বিরুদ্ধে? সত্যি তুমি প্রেস কনফারেন্স করতে পারবে? কি হলো, চুপ করে আছো কেন? এতক্ষণ তো বড় বড় ভাষণ দিয়েছো, আমরা সব শুনেছি, সব দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত তোমরাই তো নিজেদের বোনকে বাজে রেখেছো। আজ আয়ুষী কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা সেটা তো কেউ জানে না। নন্দিনী তখন বলে, আমি যখন বলেছি প্রেস কনফারেন্স করব, তখন আমি প্রেস কনফারেন্স করবই। এদিকে নন্দিনীর কাকাই বলতে থাকে, শুন নন্দিনী, আরেকবার ভেবে দেখ, ওদিকে কিন্তু তোর নিজের বোনও রয়েছে। একদিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার, অন্যদিকে তোর বোন রয়েছে। সে সামনে দাঁড়িয়ে তুই কি বলবি যে নিজের দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তে সে একজন নিরীহ মেয়েকে এমন বিপদে ফেলে দিয়েছে যেখানে তার মৃত্যু হতে পারত? সত্যি কি এসব বলতে পারবি? নন্দিনী আরও কঠিন সিদ্ধান্ত জানিয়ে দেয়, প্রয়োজনে আমার নিজের ভগ্নিপতির বিরুদ্ধে আমি মামলা করব, থানায় গিয়ে এফআইআর দায়ের করব। এদিকে ত্রিপর্ণা নন্দিনীকে বলে, তুমি কি পারবে? তোমার মা বাবা কি সেটা করতে দিবে? নিজের বোনের বিরুদ্ধে তুমি এত দূর যাবে? তখন প্রার্থনা বলে, এসব শুধু মুখের কথা, শেষ মুহূর্তে রক্তের টানে জিতে যাবে। কিন্তু নন্দিনীর তোর একই থাকে। সে বলে, আমি ওদের 24 ঘন্টা সময় দিয়েছি, 24 ঘন্টা পরে আমি প্রেস কনফারেন্স করব, আর আমি কখনো নিজের কথা থেকে পিছিয়ে আসি না। তখনই আমরা দেখতে পাবো বাড়ির দরজার ভিতরে চলে এসেছে কর্ণ চ্যাটার্জি এবং কবির চ্যাটার্জি। তাদেরকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। তখন পরিবারের সবাই বলে, আপনি এখানে? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ এসেছি, শুনলাম কাল নাকি প্রেস কনফারেন্স হবে, কিন্তু আমার মনে হয় তার কোনো প্রয়োজন পড়বে না। যা শুনে নন্দিনী সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কর্ণ আবার বলে, 24 ঘন্টার মধ্যে সব সমস্যার সমাধান হবে, তাই ভাবলাম আত্মীয় স্বজনের বাড়ি একটু ঘুরে যাই। কি হলো, বিয়ে হবে নাকি? মুখ গোমরা করে বসে থাকতে চলবে? আয়ুষ তো কাল ফিরে আসছে, সব আবার আগের মতো হয়ে যাবে। কথাগুলো শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। কর্ণ তখন আরাধাকে ডাকতে থাকে। আরাধা নিচে চলে আসে, বলছে, দেখো আরাধা, কাকে নিয়ে এসেছি? কবিরকে নিয়ে এসেছি। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, তোমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। কিন্তু আরাধা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এটা কোনো ভুল বোঝাবুঝি নয়, এটা নীতিগত পার্থক্য। জীবনকে কিভাবে দেখব, কিভাবে বাঁচবো, সেই দৃষ্টিভঙ্গির পার্থক্য। আপনি আপনার ছেলেকে এখানে এনে ভুল করেছেন। যা শুনে কর্ণের মুখের হাসি একটু ম্লান হয়ে যায়। সে বলে, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। ঠিক সেই সময় কর্ণের ফোন বেজে ওঠে। সে ফোন রিসিভ করে বলে, হ্যালো তটিনী, আমি এখন তোমাদের বাড়িতেই আছি। শোনো, সব ঝামেলা মিটে যাবে। কাল মুখার্জি বাড়িতে রথের বিশাল অনুষ্ঠান। আমি কথা দিচ্ছি আয়ুষী সেখানে পৌঁছে যাবে। শুধু ফাইলটা দেখে নিও, নন্দার পাঁচও নিশ্চয়ই পৌঁছে গিয়েছে। আর মায়া, যে স্পেশাল ব্রাঞ্চের অফিসার, সেও এখানে পৌঁছানোর কথা। ওই দিকটা তুমি সামলে নিও, আর আয়ুষীকে আমি সামলে নিচ্ছি। এরপর কর্ণ সবাইকে বলে, আরাধাকে বোঝাও, আমি চাই না জগন্নাথ দেবের রথের সামনে আয়ুষী লাশ হয়ে পড়ে থাকুক। যা শুনে সবাই চমকে ওঠে। এদিকে ফোনে লাইনে রয়েছে কর্ণ চ্যাটার্জি। তখন তটিনী বলে, আপনি কি আমাদের পরিবারকে হুমকি দিচ্ছেন? পরিবারের সবার সামনে দাঁড়িয়ে আপনি হুমকি দিচ্ছেন? তখন কর্ণ বলে, হুমকি দিচ্ছি না, আমি যা বলি তাই করে দেখাই। শোনো, এত উত্তেজিত হওয়ার কি আছে? তোমরা তো একই পরিবারের মানুষ, দুই বোনের মধ্যে বিভেদ আমি চাই না, সব ঝামেলা মিটে যাবে। নন্দিনী দিকে তাকিয়ে বলে, একই পরিবারের মেয়েকে তো আমি আমার বাড়ি বউ করেছি, কবিরের সঙ্গে তার বিয়ে দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। আয়ুষও ফিরে আসবে, দরকার হলে জিৎ মুখার্জিও ফিরে আসবে, কিন্তু পরিবারটা ভাঙতে দেওয়া যাবে না। এরপর কর্ণ আরাধার দিকে তাকিয়ে বলে, কাল সকালে খুব সুন্দর করে সাজবে, তোমার জন্য একটি শাড়ি এনেছি। কবিরকে বলে শাড়িটা দিতে। তখন কবির আরাধাকে শাড়িটা তুলে দিতে থাকে। কর্ণ তখন বলে, এর ভিতরে খুব সুন্দর একটি শাড়ি আছে, কাল সকালে শাড়িটা পরে বউ সেজে জগন্নাথ দেবের রথের দড়ি টানবে। আমি থাকবো, সবাই থাকবে, পুরো পরিবার একসঙ্গে উৎসব করব। হ্যালো অ্যাডভোকেট, আচ্ছা তটিনী, তোমার অ্যাডভোকেট বোন নাকি কাল কনফারেন্স করবে? আয়ুষী না ফিরলে শহর জুড়ে আমার ছেলে বদনাম করবে, মামলা করবে, এফআইআর করবে। কিন্তু আমি চাই না দুই বোনের মধ্যে কোনো বিভেদ হোক। পরিবার মানেই পরিবার, সবাই একসঙ্গে থাকবো, হাসবো, বাঁচবো। নন্দিনী কোনো উত্তর দেয় না, কিন্তু তার চোখের দৃষ্টিতে বোঝা যাচ্ছিল সে একটু নরম হয়নি। তটিনীর সঙ্গে ফোন কেটে দেওয়ার আগে কর্ণ বলে, শোনো, কাল সকালে কিন্তু তোমার বর আর বাচ্চাদের নিয়ে সময় মতো চলে এসো। আয়ুষও ফিরবে, তারপর সব এভিডেন্স, সব ডকুমেন্টস আগুনে পুড়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। এরপর আর কোনো সমস্যাই হবে না। কারণ নিজের মুখে স্বীকার করে ফেললো প্রমাণ নষ্ট করার পরিকল্পনা আগেই তৈরি হয়ে গিয়েছে। তুমি শুধু নন্দার পাঁচুকে সামলে নিও আর পরশুরামকে ব্যস্ত রাখবে। এরপর একথা বলে কর্ণ চ্যাটার্জি ফোনটা রেখে দেয়। এরপর আমরা দেখতে পাবো তটিনীর ওইখানে পরশুরাম চলে আসে। পরশুরাম বলে, কি বললো? তটিনী বলে, উনি ধরে নিয়েছেন, উনি জিতে গিয়েছেন, আমাদের রথে
নিমন্ত্রণ পর্যন্ত করে গিয়েছেন আর বারবার বলছেন কাল আয়ুষী ফিরবে, তার আগেই সব প্রমাণ লোপাট করার পরিকল্পনা তৈরি করছে। এদিকে দেখা যায় বলরাম, নন্দা, পাঁচু সবাই এখানে রয়েছে এবং ওইখানে মহিতোষ মজুমদার সৌরভও রয়েছে। মহিতোষ মজুমদার বলরামকে বলে কাল তুমি সব ডকুমেন্ট পুড়িয়ে ফেলবে, তোমাকে দিয়ে বিশ্বাস নেই, তুমি এক্ষুনি সব ডকুমেন্টস পুড়িয়ে ফেলবে। নন্দা এবং পাঁচু যতগুলো স্টেটমেন্ট আছে সব পুড়িয়ে ফেলবে। তখনই বলরাম বলে ঠিক আছে। মায়া তখন ফাইলগুলি নিয়ে আসে বলরামের কাছে। বলরাম তখন মহিতোষ মজুমদারকে বলে এই নিন স্যার, এই যে ফাইল, এই ফাইলে পাঁচু এবং নন্দার সব ডকুমেন্ট রয়েছে। তখন বলে ঠিক আছে, তোমরা দুজন মিলে যাও, সব ডকুমেন্ট ফুরিয়ে ফেলো। তখন বলে ঠিক আছে, শোনো, শুধু ফাইলগুলো পোড়ালেই হবে না, প্রত্যেকটা ছবি তুলে আমাকে পাঠাবে, কারণ আমি কাউকে বিশ্বাস করি না, তোমাকেও বিশ্বাস করি না, কারণ তুমি যে কোনো সময় পাল্টে নিয়ে যেতে পারো। এরপর কর্ণ চ্যাটার্জি মুখার্জি বাড়িতেই দাঁড়িয়ে আছে এবং সবার সঙ্গেই ভালো মেজাজেই কথা বলছে। তখন কর্ণ চ্যাটার্জি বলে কি বিয়ান, হবে নাকি কফি, নাকি কাল এসে কবজি ডুবিয়ে খাবো? তখনই দেখা যায় ভূমিকা চলে আসে। ভূমিকা একটি 500 টাকার নোট ধরিয়ে দেয় কর্ণ চ্যাটার্জিকে, বলছে নিন নিন, এটা নিয়ে নিন। তখন কর্ণ চ্যাটার্জি বলে এ টাকা কিসের জন্য? তখন ভূমিকা বলে এটা কফির দাম, এই টাকা রাস্তার ধারে দোকানে গিয়ে শুরু করে ভালো কোনো ক্যাফেতে কফি খেয়ে নিতে পারবেন, কারণ আমার মনে হচ্ছে আপনার কফি খাওয়া খুব দরকার, আপনার স্নায়ু ঠিক মতো কাজ করছে না। এই 500 টাকা শুধু আজকের জন্য নয়, আজকাল পরশু কয়েকদিন কফির খরচ হয়ে যাবে। কর্ণ তখন বলে কেন, কি বলতে চাচ্ছ তুমি? ভূমিকা তখন বলে কারণ আমি একটু আগেই আহত বাঘের সঙ্গে দেখা করে এসেছি। কর্ণ ভুরুকুচকে তাকায়, বলছে কোন বাঘ? ভূমিকা স্পষ্ট ভাষায় উত্তর দেয় পরশুরাম। সে আরও বলে চিড়িয়াখানায় খাঁচায় বন্দি বাঘকে দেখে সাহস দেখানো খুব সহজ, কিন্তু শহরের জঙ্গলে মুক্ত বাঘের সামনে দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ করা এত সহজ নয়। কথা শুনে কর্ণ মুখার্জি একটু অবাক হয়ে যায়। তখন বলে তুমি আসলে কি বলতে চাচ্ছ? ঠিক তখনই প্রাচীর সামনে এসে দাঁড়ায়। সে বলে আসলে বলতে চাচ্ছি কাল আয়ুষী নিজের ইচ্ছা মতো এখানে ফিরবে, তার সঙ্গে বিজিত থাকবে। আপনি ভাবছেন আপনি জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি ভুল ভাবছেন। আপনার পায়ের নিচ থেকে না মাটি সরে যাচ্ছে, এত সহজে আপনি জিততে পারবেন না। কর্ণ রেগে গিয়ে বলে তুমি ছোট ছোট মতেই থাকো, বড়দের কথায় কথা বলবে না। দীপালি বলে ও তো ভুল কিছু বলেনি, ও তো ঠিকই বলেছে। তখন প্রার্থনা সে প্রাচীকে থামানোর চেষ্টা করে, বলছে তুই এত কথা কেন বলছিস, সবকিছু তো নষ্ট হয়ে যাবে। দীপালি তখন বলে সত্যিটা তো তখন আর চাপা থাকবে না। কর্ণ তখন বলে কাল মুখার্জি চ্যাটার্জি পরিবার একসঙ্গে রথযাত্রা করব, বড় উৎসব হবে, আর সেই উৎসবে আয়ুষী ফিরবে। কথাটা বলেই সেজন্য নিজে গোপন পরিকল্পনা আরেকটি অংশ প্রকাশ করে ফেললো। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে তার আগে সমস্ত এভিডেন্স আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। নন্দার পাঁচু এখানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, সব তথ্য প্রমাণ উড়ে যাবে। কটিনিউ আমার ছেলের বিরুদ্ধে মামলা তুলে নিবে, আর রথের পর শ্বশুরবাড়ি ফিরে যাবে। তারপর সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। এরপর যা শুনে দীপালি বলে আমার জামাই কখন অন্যের সঙ্গে আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না। ওরা বেঁচে থাকার জন্য লড়াই করে, অপরাধ করার জন্য নয়। প্রতিদিন পরিশ্রম করে নিজের জীবন করে, কিন্তু অপরাধীকে বাঁচিয়ে রাখার জন্য নয়। কর্ণ চ্যাটার্জি তখন বলে আপনি ভুল মানুষের সঙ্গে লড়াই করছেন, এই ধরে শেষ পর্যন্ত আপনাকে থামতে হবে। ওদিকে দেখা যায় বলরাম এবং মায়া মিলে সব প্রমাণ নষ্ট করে ফেলে। সব প্রমাণ নষ্ট করার পর ছবি তুলে রাখে। এরপর পরশুরামকে ফোন করে জানায় তারা সমস্ত প্রমাণ নষ্ট করে ফেলেছে। যা শুনে পরশুরাম বলে ঠিক আছে। পরশুরাম তখন কর্ণ চ্যাটার্জিকে ফোন দেয়, বলছে সব প্রমাণ লোপাট হয়ে গিয়েছে, এরপর আদালতে কয়েকটা তারিখ পড়বে, এরপর কেসটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। যা শুনে কর্ণ মুখার্জি অনেক খুশি হয়ে যায়। এরপর তটিনী পরশুরামকে বলে কে ফোন করেছে? পরশুরাম বলে মুখার্জি ফোন করেছে। এটা বলে পরশুরামের চোখটা ছলছল করতে থাকে। তটিনী বলে শোনো, আমার মনে হচ্ছে তুমি কান্না করছো, তোমার চোখে জল পড়ছে। তখন পরশুরাম বলে হ্যাঁ জল পড়ছে, তবে জানো তো এটা না হারার জয় নয়। সমাজে অনেক মানুষ আপোষ করে বেঁচে থাকে, অপরাধ আপোষ করে বেঁচে থাকে। এইভাবে যদি সবাই আপোষ করে সমাজটা ধ্বংস হয়ে যাবে। তটিনী জানো তো একদিন আমার অবতার আমার ভগবান পরশুরাম উনি 21 বার ক্ষত্রিয় বিনাশ করেছিলেন, আমি অন্তত একবার অপরাধীদের বিনাশ করতে চাই। এটা বলে তটিনী দিকে অবাক হয়ে থাকে পরশুরাম। তাহলে আপনাদের কি মনে হয় পরশুরাম কি পারবে এবার সমস্ত ক্রিমিনালদের শাস্তি দিতে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।